হ্যালো অর্পিতা। অর্পিতা মানে শুনতে পারো আমার কথা? সাজিদ, বাবা শোনা যায়? কথা শোনা যায় আমার? Yes, sir. ইয়েস স্যার, গুড। আর একটা মিনিট ওয়েট করো, ক্লাস শুরু করবো। ওকে, আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আশা করি তোমরা সবাই ভালো আছো। কেমন আছো তোমরা? তো ভালো। ভালো আছো? বাবা, গতকাল ক্লাসে কি আলোচনা করেছি কেউ একটু বলতে পারবে? অর্পিতা বলতে পারবে কি গতকালকে ক্লাসে আলোচনা করেছিলাম? স্যার, আবহাওয়ার পরিবর্তন। হ্যাঁ, একটু বলো তো কি কি ধরনের আলোচনা করেছিলাম? স্যার, ওখানে তাপমাত্রার উপর বায়ুচাপ ও বায়ুপ্রবাহের নির্ভরতা, আর হচ্ছে সূর্য তাপের উপর তাপমাত্রার নির্ভরতা ওখানে স্যার দেওয়া ছিল। ওকে, আমাদের অ্যাসাইনমেন্টের আজকে যে ক্লাসটা নেব, এই ক্লাসটা হইলে মোটামুটি অ্যাসাইনমেন্টের সকল করা কমপ্লিট হবে। আমি গতদিনও বলেছি, আজকে একটু ফার্স্টে বলি, তোমরা যখন অ্যাসাইনমেন্টটা লিখবে অবশ্যই তোমরা বইয়ের হেল্প নাও। অনেকেই দেখলাম নেটের হেল্প নাও, ভালো। নেটের হেল্প নিয়ে নেট থেকে অ্যান্সারটা পড়ে তোমাদের মতো করে সাজায় লেখো। অনেক বাচ্চা দেখা গেছে নেটে যে অ্যান্সারটা দেওয়া আছে হুবহু ওই অ্যান্সারটাই উঠাই দিয়েছো, এটা তোমরা করবে না বাবা। এই ক্ষেত্রে অতি উত্তম পাওয়ার কথা হলেও কিন্তু অতি উত্তম আমরা দেব না যদি হুবহু দেখি। হুবহু করবে না। তোমাদের ক্লাসগুলো নিচ্ছি, কেন ক্লাস নিচ্ছি? অনেক স্কুল কিন্তু অ্যাসাইনমেন্টের উপর ক্লাস নিচ্ছে না। আমরা ক্লাস নিচ্ছি যাতে তোমরা একটু দেখে শুনে বুঝে লিখতে পারো। সেটা না করে যদি কপি করে দাও তাহলে এই অ্যাসাইনমেন্টটা দেওয়ার অর্থ কি হইলো? কাজেই তুমি বই পড়ো, তুমি নেট দেখো, আমি না করি নাই। নেটে একটা অ্যাসাইনমেন্টের অনেক অ্যান্সার থাকে, তুমি সকল অ্যান্সার দেখো, দেখে তোমার মতো করে তোমার নিজস্ব সক্রিয়তা দিয়ে তোমার মতো করে তুমি সেটা অ্যাসাইনমেন্টটা তৈরি করে স্কুলে জমা দেবে। এটা আমার তোমাদের প্রতি আমার অনুরোধ রইলো যে কোনো কিছু হুবহু উঠায় দিবে না। তোমাদের অ্যাসাইনমেন্ট যে যে সম্পর্কে অ্যাসাইনমেন্ট হতে পারে, আমরা সব টিচার চেষ্টা করেছি সেই সেই টপিকের উপর আলোচনা করার জন্য, এবং আমরা সবাই আলোচনা করেছি এবং তোমরা মনোযোগ সহকারে সেটা শুনেছো, তোমরা অ্যান্সার করেছো এবং তোমরা খুব ভালো পারো।
তাহলে তোমরা পারার পরে অন্যের জিনিস কেন কপি করবে? কাজেই কোনো কিছু পাইলে সেটা আগে দেখে নিবে, পড়ে নেবে, পড়ে নেওয়ার পরে ওটার আলোকে তোমরা অ্যাসাইনমেন্টটা সুন্দর করে তৈরি করবে। তো আজকে পড়লে মোটামুটি আমাদের বিজ্ঞানের অ্যাসাইনমেন্টের সব পড়াই হয়ে যাবে। আজকে আমরা আলোচনা করব পাঠ 8, পাঠ 9, পাঠ 10 সম্পর্কে। আচ্ছা, আমি ফার্স্টে শুরু করব। গতকাল এক স্টুডেন্ট প্রশ্ন করেছিল আমাকে যে গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে। এটার বাংলাটা হলো বৈশ্বিক উষ্ণায়ন বা উষ্ণতা, যেটা বৈশ্বিক উষ্ণায়ন, এটা নিয়ে আলোচনা শুরু করব। এটা প্রথম আলোচনার প্রথমে আমরা শুরু করব যে গ্রিন হাউস। এটা আমরা ছোট ক্লাসেও বা ছোট ক্লাস থেকে এই শব্দটা শুনে এসেছি। গ্রিন হাউস কি? অর্পিতা মনি একটু বলতে পারবে গ্রিন হাউস সম্পর্কে তোমার ধারণা কি? ধারণা রাইট যে হতে হবে তা না। স্যার, হ্যাঁ, স্যার এটা এক ধরনের স্যার কাঁচ দিয়ে তৈরি করা ঘর, যেটার মধ্যে সূর্যের তাপ যখন ঢুকে তখন ওটা ভেতরে বদ্ধ হয়ে যায়। আর শীত প্রধান দেশে গ্রিন হাউস তৈরি করে শাকসবজি সব উৎপন্ন করে। প্রজ্ঞা, আসলে তীব্র শীত প্রধান দেশে, যে সকল দেশে দিনের বেলায় সূর্যের আলো খুব কম থাকে, খুব কম সময়ের জন্য সূর্য আলো দেয়, সেই সকল দেশে এই তাপকে ধরে রাখার জন্য, তাপকে ধরে রেখে শাকসবজি বা সবজি ফলানোর জন্য এক ধরনের ঘর তৈরি করা হয়, কাচের ঘর তৈরি করা হয়, যার ভিতরে সূর্যের আলো অতি সহজে প্রবেশ করতে পারে কিন্তু বের হতে পারে না। এটাকে বলা হয় গ্রিন হাউস। আমাদের দেশে হয়তোবা কাচের ঘর তৈরি করা হয় না, কিন্তু যাদের বাড়ি তোমাদের গ্রামেতে বা দাদু বাড়ি গ্রামেতে বা গ্রামের দিকে গিয়েছো, তারা দেখবে যে শীতের মধ্যে কিছু কিছু ফসল করার জন্য পলিথিন দিয়ে দেখবে সুন্দর করে, যেমন ফুলকপি, পাতাকপি, তারপর হচ্ছে তোমার ধনিয়া পাতা, অসময়ে ধনিয়া পাতা চাষ করার জন্য দেখবে গ্রামে যদি কেউ গিয়ে থাকো, তাহলে দেখবে যে তোমার পলিথিনের কাগজ দিয়ে ওই ইয়েটা, সবজির ক্ষেতটা সুন্দর করে ঘরের মতো করে তোমার ঘিরে দিয়েছে। কেন দিয়েছে? যাতে করে ওর ভিতরে সূর্যের তাপটা জমা থাকে। এখন এখানে প্রশ্ন হইলো যে কেউ প্রশ্ন করতে পারো, স্যার এই কাঁচ ঘেরা ঘরের মধ্যে সূর্যের তাপ যদি প্রবেশ করতে পারে, তাহলে সূর্যের তাপ বের হতে পারে না কেন? প্রশ্নটার অ্যান্সার এইরকম, উপর ক্লাসে উঠলে হয়তোবা তোমাদেরকে আরো একটু বিস্তৃত আলোচনা করে বুঝাতে পারবো। শুধু এইটুকু বলি, যখন সূর্যের রশ্মি পৃথিবীতে প্রবেশ করে তখন এর তরঙ্গ দৈর্ঘ্য খুব ক্ষুদ্র হয় এবং এটা খুব পাওয়ারফুল হয়। এটা অতি সহজেই কাঁচ ভেদ করে প্রবেশ করতে পারে এবং প্রবেশ করার পরে এই কাঁচ ঘেরা ঘরের মধ্যে যে শাক সবজি মাটি যা রয়েছে, কার্বন ডাই অক্সাইড, সকল উপাদানকে এ উত্তপ্ত করে, মানে গরম করে, সবাই গরম হয়ে যায় এবং এই কিছুটা শক্তি বিকিরণ করে। অর্থাৎ এই ক্ষুদ্র ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য যখন ভেতরে ঢুকে সে শক্তি হারায় বড় তরঙ্গ দৈর্ঘ্যে পরিণত হয়ে যায়। এর পরবর্তীতে রাতের বেলায় যখন সূর্য থাকে না, সেই ক্ষেত্রে এই আলোটা যেভাবে প্রবেশ করেছে কাঁচ ঘরে, এই তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যাওয়ার কারণে বা এর পাওয়ারটা কমে যাওয়ার কারণে এ আর কাঁচটা ভেদ করে বের হতে পারে না, কাঁচ ভেদ করে বের হতে পারে না। আর একটু বলি, ও ওর ভিতরেই থেকে যায় এবং সারা রাত, পুরো রাত্রি এই শাকসবজিকে সে বা এই রুমটাকে সে গরম রাখে। এই পুরো প্রক্রিয়াটাকে বলা হবে গ্রিন হাউস। ওকে, এখন আবারও বলি, তাহলে গ্রিন হাউস বলতে আমরা কি বুঝি? গ্রিন হাউস বলতে শীত প্রধান দেশে শাকসবজি বা সবজি চাষ করার জন্য কাঁচ ঘেরা এক ধরনের ঘর ইউজ করা হয়, যেখানে সূর্যের আলো প্রবেশ করে সেখানকার বায়ু, গাছপালা, মাটি, ঠিক আছে, ওর ভিতরে যে গ্যাসগুলো রয়েছে সবাই উত্তপ্ত করে এবং সূর্য অস্ত যাওয়ার পরে এই তাপটা আর ওই কাঁচ ভেদ করে বাইরে যেতে পারে না। ফলে এই ঘরটা পুরো রাত্রি ধরে উত্তপ্ত অবস্থায় থাকে বা গরম অবস্থায় থাকে। এই প্রক্রিয়াটাকে বলা হবে গ্রিন হাউস। এখন বর্তমানে তোমার পৃথিবীটাও এক ধরনের গ্রিন হাউসে পরিণত হয়েছে। দেখো, এক সময় যেটা আমাদের জন্য আশীর্বাদ ছিল, উপকারী ছিল, সেটা এখন অপকারিতা পরিণত হয়েছে। যেমন ধরো, পৃথিবী কিভাবে গ্রিন হাউস হইলো? পৃথিবী এক ধরনের গ্রিন হাউসে পরিণত হচ্ছে দিন যত যাচ্ছে। আমরা সবাই জানি যে সারা দিন সূর্যরশ্মি আমাদের পৃথিবীতে কিরণ দেয়, ফলে দিন উত্তপ্ত হয়। বাট
রাতে সূর্য থাকে না, সূর্য অস্ত যায়, তাহলে এই সময় আমাদের দেশে প্রচুর, আমাদের দেশ না পুরো পৃথিবীতে প্রচুর শীত পড়ে যাওয়ার কথা, অর্থাৎ রাতে আমরা থাকতে পারতাম না। কিন্তু বায়ুমণ্ডলের যে উপাদানগুলো রয়েছে, এই উপাদানগুলো হলো যেমন ধরো কার্বন ডাই অক্সাইড, মিথেন গ্যাস, জলীয় বাষ্প, সারা দিনে যখন সূর্যের রশ্মি আপাতিত হয় বা পৃথিবীতে প্রবেশ করে, তখন এই কার্বন ডাই অক্সাইড বা এই মিথেন, এই জলীয় বাষ্প, এরা সবাই এই শক্তিগুলোকে শোষণ করে, অর্থাৎ এই সূর্য রশ্মির তাপকে শোষণ করে জমা রাখে। রাতে যখন সূর্য অস্ত যায়, যখন সূর্য থাকে না, তখন আবার একটু বলি যে গ্রিন হাউসে যেমন যেমন কাঁচ ঘিরা, অর্থাৎ কাঁচ থাকে, কাঁচ দ্বারা আবদ্ধ থাকে, এই পৃথিবী 4টি বায়ু স্তর দ্বারা আবদ্ধ রয়েছে। আমরা সবাই বায়ু স্তর গুলো পড়েছি। অর্থাৎ সূর্যের রশ্মি থেকে যত সহজে, সূর্যের রশ্মি যত সহজে বায়ু স্তর ভেদ করে পৃথিবীতে প্রবেশ করতে পারে, আর তত সহজে সূর্য ডুবে যাওয়ার পরে, অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার পরে এই তাপগুলো এত সহজে এই স্তরগুলো ভেদ করে মহাকাশে চলে যেতে পারে না। অর্থাৎ যত সহজে পৃথিবীতে সূর্যের কিরণ প্রবেশ করে, তত সহজে পৃথিবী থেকে তাপ বিকিরিত হয়ে, মানে তাপ বের হয়ে গিয়ে মহাশূন্যে বিলীন হয়ে যেতে পারে না। কেন পারে না? কেননা পৃথিবীতে যে তাপ রয়েছে, সেই তাপকে কার্বন ডাই অক্সাইড, সেই তাপকে বায়ুমণ্ডল, সেই তাপকে জলীয় বাষ্প সারাদিন জমা রাখে, অর্থাৎ শোষণ করে রেখে দেয়। ফলে এর ফলশ্রুতিতে যখন রাতে আমাদের সূর্য থাকে না, সূর্য কিরণ দেয় না, এরা এই তাপগুলো বিকিরণ করে ছেড়ে দেয়, ফলে রাতে আমরা অতটা শীত অনুভব করি না, রাত আমাদের জন্য আরামদায়ক হয়। এটা খুব ভালো। বাট বর্তমান যুগে যে পরিমাণ কার্বন ডাই অক্সাইডের প্রয়োজন পৃথিবীতে বা প্রয়োজন আছে, কিন্তু শিল্প বিপ্লব, মানে কথাটার অর্থ হচ্ছে আমাদের দেশে সহ পুরো পৃথিবীতে কলকারখানা, যানবাহন, গাড়ির কালো ধোঁয়া, এরপরে পেট্রোলিয়াম পোড়ানো বা কয়লা পোড়ানো, এর ফলে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইডের প্রয়োজন উৎপন্ন হচ্ছে। আমাদের দেশে যে পরিমাণ বা আমাদের পৃথিবীতে যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড হইলে সূর্যের তাপ ধরে রাখবে, তার চাইতে বহুগুণ বেশি কার্বন ডাই অক্সাইড আমরা প্রতিদিন প্রতিনিয়ত সৃষ্টি করছি। এই কার্বন ডাই অক্সাইড, এত পরিমাণ কার্বন ডাই অক্সাইড আমাদের প্রয়োজন নাই। এর ফলে আমাদের যে পরিমাণে ওয়ার্মিং, মানে যে পরিমাণ উষ্ণ থাকার কথা, তার চাইতে পৃথিবী বেশি উত্তপ্ত হয়ে যাচ্ছে। আর এই বেশি উত্তপ্ত হওয়ার জন্য এরা আমাদের যে 4টি বায়ু স্তর রয়েছে, এই 4টি বায়ু স্তর ভেদ করে এই তাপটা বের হয়ে যেতে পারতেছে না। ফলে আমাদের মেরু অঞ্চলে যে বরফগুলো রয়েছে, প্রতিনিয়ত এই বরফগুলো গলে যাচ্ছে, ফলে সমুদ্রের পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, আর আমাদের পৃথিবীর নিম্ন অঞ্চলগুলো প্লাবিত হয়ে যাচ্ছে। অর্থাৎ যেটা একসময় আমাদের জন্য খুব উপকারী ছিল, সেটা আজ আমাদের ক্ষতির কারণ হয়ে যাচ্ছে, অর্থাৎ আশীর্বাদ অভিশাপে পরিণত হয়েছে। তাহলে বিশ্ব উষ্ণায়ন বলতে এটাকেই বোঝানো হবে যে পৃথিবীতে প্রতিনিয়ত কার্বন ডাই অক্সাইড, অর্থাৎ জ্বালানি পোড়ানোর ফলে কার্বনের সৃষ্টি হচ্ছে। এই কার্বন সৃষ্টি হওয়ার ফলে পৃথিবীতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এই বৃদ্ধি পাওয়ার জন্য পৃথিবী যে পরিমাণ উষ্ণ থাকার কথা ছিল, বা যে পরিমাণ উষ্ণ থাকলে আমরা নিরাপদে বাস করতাম, পৃথিবী তার চাইতে অনেক বেশি পরিমাণে উষ্ণ হয়ে যাচ্ছে। এই প্রক্রিয়াটাকে বলা হবে গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণতা। এটার জন্য শুধু আমরা না, যারা উন্নয়নশীল দেশ বা উন্নত দেশ, তারা সবচেয়ে বেশি দায়ী, যারা জ্বালানি পোড়ায় সবচেয়ে বেশি, যাদের যে সকল দেশের তোমার শিল্প কলকারখানা বেশি, সেই সকল দেশ সবচেয়ে বেশি দায়ী এটার জন্য। এছাড়াও মানুষ, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি পাচ্ছে, সঙ্গে সঙ্গে মানুষ বৃদ্ধি পাচ্ছে। এই মানুষ বৃদ্ধি পাওয়ার ফলে কার্বন ডাই অক্সাইড কমানোর যে উপাদানগুলো, যেমন ধরো বনভূমি, গাছপালা, এই সকল মানুষের বৃদ্ধির জন্য, মানুষ বৃদ্ধি পাওয়ার জন্য মানুষ বনাঞ্চল কেটে তোমার বসতি করতেছে। এই বসতি করার জন্য দেখা যাচ্ছে গাছপালা নষ্ট হয়ে যাচ্ছে। যে আমরা সবাই জানি কার্বন ডাই অক্সাইডের সাথে অক্সিজেনের সম্পর্ক রয়েছে, গাছপালার সম্পর্ক রয়েছে। কার্বন ডাই অক্সাইড যত বৃদ্ধি পাবে, পরিবেশের তত ক্ষতি হবে। পরিবেশে যত তুমি গাছ লাগাবে, কার্বন ডাই অক্সাইড আর এই বৃক্ষের ভিতরে বা গাছপালার ভিতরে একটা ব্যালেন্স থাকবে, কিন্তু সেই ব্যালেন্সটাও নষ্ট হয়ে যাচ্ছে মানুষের বৃদ্ধির জন্য।
আচ্ছা, তোমাদের বইয়ে একটি পরীক্ষা রয়েছে, যে এই যে গ্রিন হাউস প্রক্রিয়ার একটি পরীক্ষা রয়েছে। পরীক্ষাটা খুব সহজ, তোমরা বাসায় করতে পারো। যে তুমি দুইটা গ্লাসে সমান পরিমাণ পানি নেবে, এখানে বলা আছে মাপচম দিয়ে মেপেও নিতে পারো। এরপরে দুইটা গ্লাসে পানিটা থার্মোমিটার দ্বারা টেম্পারেচার মেপে নিলে দেখা গেল 2 গ্লাসের পানির টেম্পারেচার ধরে নাও যে 14 ডিগ্রি সেন্টিগ্রেড আসছে। এরপর এরপর একটা গ্লাসকে পলিথিনের ভিতর, পলিথিন ব্যাগের ভিতরে উঠাইয়ে সুন্দর করে মুখটা গিট দিয়ে রোদে রেখে দেবে। রোদে রেখে দেওয়ার পরে 1-1.5 ঘন্টা পরে নিয়ে আসে আবার থার্মোমিটার দিয়ে মাপবে। মেপে দেখবে যে গ্লাসটা খোলা ছিল তার চাইতে যে গ্লাস তুমি বদ্ধ করে রেখেছো, পলিথিন দিয়ে গিট দিয়ে রেখেছো, ওই গ্লাসের তাপমাত্রা অনেক বেশি। এখন প্রশ্ন হলো কেন বেশি? এই যে বললাম, গ্রিন হাউস অর্থাৎ বদ্ধ পাত্রে তাপমাত্রা ধরে রাখে, ও তাপমাত্রা ধরে রেখেছে। ঠিক আছে, দেখবে এটা তাপমাত্রা বেশি। তোমরা এটা করে করে দেখতে পারো বাসায়। তাহলে আমি একটু জানতে চাই, আহ নাফিসা অনেক পরে জয়েন করলেন। নাফিসা, মানে গ্রিন হাউস সম্পর্কে একটু বলো তো। নাফিসা, শীত শুনতে পারো বাবা? প্রধান দেশ হুম, শীত বলো। প্রধান দেশে শাকসবজি ফলানোর জন্য কাঠের ঘর তৈরি করা হয়, যাকে গ্রিন হাউস বলা হয়। শীতকালে অল্প সময় যখন রোদ থাকে তখন রোদের তাপ কাচ ভেদ করে ঘরের ভিতরে প্রবেশ করে এবং ঘরের বায়ু, গাছ ও মাটিকে উত্তপ্ত করে। গুড। ঘরের উত্তাপ স্বাভাবিকভাবে বিকিরিত হয়ে বাইরে চলে যেতে চায়, কিন্তু তাপমাত্রা বেড়ে যাওয়ায় তা কাচ ভেদ করে বাইরে যেতে পারে না। ফলে কাচের ঘর রাতের বেলাও গরম থাকে এবং ভিতরের শাকসবজি বেঁচে থাকে। গুড, সুন্দর হয়েছে। অর্পিতা মনে, একটু তোমাকে একটা প্রশ্ন ইয়েস করি। স্যার। আচ্ছা, যদি বলা হয় পৃথিবী বর্তমান যুগে পৃথিবী এক ধরনের গ্রিন হাউসে পরিণত হয়েছে, অ্যান্সার কিভাবে করবে বলো তো? পৃথিবী যে এক ধরনের গ্রিন হাউস বা গ্রিন হাউসে পরিণত হয়েছে, কিভাবে অ্যান্সার করবে বলো? স্যার বর্তমানে আমাদের যে উন্নত দেশ, তারা অনেক বেশি পরিমাণে শিল্প কারখানায় ব্যবহার করার ফলে যে তাপ সৃষ্টি হচ্ছে, আর কার্বন ডাই অক্সাইড এটা খুব বেশি মাত্রাতে সৃষ্টি হওয়ার ফলে পৃথিবী অনেক উত্তপ্ত থাকতেছে। অর্থাৎ পৃথিবী থেকে ওই গ্যাস, কার্বন ডাই অক্সাইড এগুলো বের হতে পারছে না। তো এই জন্য পৃথিবী উত্তপ্ত থাকার ফলে পৃথিবীকে এক ধরনের গ্রিন হাউসও বলা যায়। পৃথিবী থেকে বের হতে পারে না, কেন বের হতে পারে না বলো তো বাবা? পৃথিবী থেকে তাপটা বের হতে স্যার পারে না। কারণ কয়েক ধরনের গ্যাস আছে, যেমন কার্বন ডাই অক্সাইড, মিথেন। স্যার এগুলা ওই গ্যাসটাকে ধরে রাখে, মানে তাপ ওই শোষণ করে তাপটাকে রাখে। ধরে রাখে, যার ফলে, হ্যাঁ গুড, স্যার, যার সুন্দর ফলে হচ্ছে ওটা বাবা, বলতে পৃথিবী থাকো। থেকে বের হতে পারে। সুন্দর হয়েছে। আর একটা কারণ কি, পৃথিবীতে 4টি স্তর রয়েছে, তাই না? হ্যাঁ স্যার। এই 4টি স্তর সূর্যের তাপকে যত সহজে প্রবেশ করতে দেয় কিন্তু তত সহজে বের হতে দেয় না। আর যদি এরা বের হতে, এই তাপটা বের হয় কোথায় যেত বাবা বলো তো? পৃথিবী থেকে যে তাপগুলো বের হয়ে যাবে যদি বের করে দেওয়া হয়, তাহলে এই তাপটা কোথায় যাবে? এটা মহাশূন্যে যাবে। কোথায় যাবে? মহাশূন্য। মহাশূন্য। ওকে। তাহলে মহাশূন্যে। কখনো কেউ যদি প্রশ্ন করে যে বর্তমানে পৃথিবীও এক ধরনের গ্রিন হাউসে পরিণত হয়েছে, ব্যাখ্যা করো, তাহলে বলবে যে আমরা গ্রিন হাউসে কি জানি, গ্রিন হাউস একটা কাঁচ ঘেরা ঘর যেখানে সূর্যের আলো প্রবেশ করতে পারে কিন্তু সূর্যের আলো বের হতে পারে না, এবং সূর্যের আলো প্রবেশ করে সেই সূর্যের আলো ধরে রাখে ওর ভিতরে, ওই গ্রিন হাউসের ভিতরে যে গাছপালা রয়েছে, যে মাটি রয়েছে, যে বাতাস রয়েছে। এটা তোমরা একইভাবে বলবে পৃথিবীর চতুর্পাশে 4টি স্তর রয়েছে। এই 4টি স্তর ভেদ করে যখন সূর্য রশ্মি প্রবেশ করে তখন এই সূর্যের রশ্মি থেকে তাপ শোষণ করে কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, মিথেন, ঠিক আছে, ধূলিকণা, সবাই তাপ শোষণ করে জমা রেখে দেয় রাতের বেলায় বা পরবর্তীতে। পরবর্তীতে এরা এই তাপটা ওইভাবে আর বিকিরণ করে না, ঠিক আছে। এবং বিকিরণ করলেও এই 4টি স্তর ভেদ করে সেটা, এই 4টি স্তর তাকে ভেদ করে যেতে বাধা দেয়। এছাড়াও প্রতিনিয়ত আমাদের পৃথিবীতে আমরা কার্বন সৃষ্টি করছি এবং কার্বন ডাই অক্সাইড সৃষ্টি করছি। কিভাবে? শিল্প বিপ্লবের ফলে।
মানে আমরা প্রতিনিয়ত শিল্পোন্নত দেশগুলো কলকারখানা, যানবাহন, তারপরে হচ্ছে তোমার পেট্রোল, প্রাকৃতিক গ্যাস, কয়লা পুড়াচ্ছি, প্রতিনিয়ত পুরাই আমরা। আমরা যখন শহরে প্রবেশ করি, ঠিক আছে, বা শহরে যাই, আমরা এমনকি কেউ আছি যে আমরা কিন্তু স্বল্প উন্নত দেশ, ঠিক আছে, আমরা এরকম ছোট একটা দেশ, অথচ আমরা কেউ কিন্তু আর হেঁটে শহরে আসি না, আমরা প্রতিনিয়ত না কোনো যানবাহনে তোমরা চড়ে চলে আসি। তাহলে এই যানবাহন গুলো ব্যবহার করে, এই যানবাহন প্রতিনিয়ত তোমার ধোঁয়ার সৃষ্টি করতেছে, অর্থাৎ প্রতিনিয়ত এরা কার্বন সৃষ্টি করতেছে, কার্বন ডাই অক্সাইড সৃষ্টি করতেছে, যেটা পৃথিবীতে জমা হচ্ছে, এবং ফলে গ্লোবাল ওয়ার্মিং, অর্থাৎ বিশ্বের বা পুরো পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। যত তাপমাত্রা বৃদ্ধি পাবে, মেরু অঞ্চলের বরফ তত গলতে থাকবে, মেরু অঞ্চলের বরফ যত গলতে থাকবে, তাহলে আহ সমুদ্রের পৃষ্ঠের উচ্চতা তত বৃদ্ধি পেতে থাকবে। অর্থাৎ এক সময় এই কার্বন ডাই অক্সাইড বা এই মিথেন গ্যাস বা এই জলীয় বাষ্প, এগুলি আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় হয়ে গিয়েছিল, কারণ এরা সবাই সূর্যের রশ্মি বা সূর্যের কিরণ ধরে রাখতো। কিন্তু বর্তমানে এমন একটা পর্যায়ে গেছে যেটা আমাদের জন্য উপকারী ছিল, সেটা এখন অপকারীতে পরিণত হয়েছে। আর এদের কমানোর জন্য যেটা প্রয়োজন ছিল, সেটা ছিল হচ্ছে প্রচুর পরিমাণে বৃক্ষ বা বনাঞ্চল সৃষ্টি করা বা গাছ লাগানো। কিন্তু ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির ফলে দেখা যাচ্ছে আজ বনাঞ্চল বা তোমার গাছ সব প্রতিটা দেশ বা প্রতিটা এলাকায় উজাড় হয়ে যাচ্ছে, অর্থাৎ গাছ কেটে সেখানে বসতি নির্মাণ করা হচ্ছে। ওকে, এবার জলবায়ু পরিবর্তন এবং রোধে করণীয়। করণীয় গুলোর ভিতর আগে বলি, জলবায়ু পরিবর্তনে কি কি হলো, যে আমরা প্রতিনিয়ত যত কার্বন পুড়াবো, বলতে আমরা যত জ্বালানি ইউজ করব, তত কার্বন ডাই অক্সাইড সৃষ্টি হবে, মিথেনের পরিমাণ বৃদ্ধি পাবে, এর ফলে গ্রিন হাউস ইফেক্টের সৃষ্টি হবে। অর্থাৎ গ্রিন হাউস ইফেক্ট বলতে কি বোঝানো হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং হবে, মানে বিশ্ব গরম হবে, পৃথিবী গরম হবে। পৃথিবী যত গরম হবে, ঠিক আছে, জলবায়ু পরিবর্তন তত বেশি হবে। যেমন ধরো বর্তমানে আমরা সবাই বলি যে এখন বর্ষা ওইভাবে আর বর্ষা হয় না, ওইভাবে আর শীত হয় না, ঠিক আছে, শীত হওয়ার কথা এক সময়, হচ্ছে আর এক সময়, এরকম। অর্থাৎ এই কারণে ফসলগুলো তোমার ক্ষতিগ্রস্ত হচ্ছে, এক সময় ফসল আর এক সময় হয়ে যাচ্ছে। তাহলে এটাকে বলা হবে জলবায়ুর পরিবর্তন। দেখবে বয়স্ক মানুষদের কাছ থেকে গল্প শুনে দেখবে যে এক সময় ছিল যে প্রচুর বর্ষা হইতো, বা খাল বিলে অনেক মাছ পাওয়া যেত, ঠিক আছে, এমনিতেই ফসল হতো, এত কিছু লাগতো না, কীটনাশক না লাগতো না, এত সেচ দেওয়া লাগতো না। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে বর্ষার সময় বর্ষা নেই, তারপরে হচ্ছে শীতের সময় শীত নাই, গ্রীষ্মকালের সময় যে সময় গ্রীষ্ম হওয়ার কথা সেই সময় গ্রীষ্ম নেই। তো সবকিছুই এই পরিবর্তনগুলো যে হচ্ছে, এই পরিবর্তনটাই হলো তোমার জলবায়ুর পরিবর্তন। যদি বলা হয় এই জলবায়ু পরিবর্তনের পিছনে ভূমিকা কে রাখছে, ভূমিকা রাখছে হচ্ছে বিশ্ব উষ্ণায়ন, মানে হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। পৃথিবী গরম হয়ে গেছে, কেন গরম হয়ে গেছে, পৃথিবীতে শিল্প কলকারখানা বৃদ্ধি পেয়েছে, প্রতিনিয়ত কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি পাচ্ছে। ওকে অর্পিতা মুনি, এখন বলো এই বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং কমানোর উপায় কি, কিভাবে কমানো যায় তোমার চিন্তা ভাবনা থেকে? দুই একটা বলো। স্যার, শিল্প কারখানার ব্যবহার কমিয়ে, তারপরে যেসব যানবাহন দ্বারা ধোঁয়া এবং বিভিন্ন ধরনের গ্যাস নির্গত হয়, সেই সব যানবাহন কম ব্যবহার করে। ওকে, স্যার, তারপরে সুন্দর হয়েছে। তাহলে আমি একটা প্রশ্ন করি, যেটা ব্যবহার করো, ধরে নাও যে তুমি কিন্তু গ্যাসে রান্না করে অভ্যস্ত, তাহলে এখন তুমি যদি গ্যাসে রান্না না করো, তাহলে কাল থেকে খাবে কি, কোথায় রান্না করবে বলো? তুমি বললে যে স্যার আমরা কমাবো সবকিছু কিছু, তাহলে মিথেন গ্যাস, তুমি সকালে তোমার আম্মু রান্না করেছে, গ্যাসে রান্না করেছে, তাহলে গ্যাসে যদি রান্না তুমি যদি না করো, ঠিক আছে, তাহলে গ্যাস পুরাবে না, তাহলে তুমি রান্না করবে কিভাবে? আমি অ্যান্সার দিই। আমরা সবচেয়ে বড় কথা, এগুলি তো কমাবো, এটা অবশ্যই সুন্দর হয়েছে ওর পিতামণি, কমাতে হবে, কিন্তু বিকল্প শক্তি হিসাবে আমরা নবায়নযোগ্য শক্তিকে প্রায়োরিটি দেব, প্রাধান্য দেব। নবায়নযোগ্য শক্তি হয়তোবা যেটা আগে ছিল হচ্ছে তোমার প্রাকৃতিক গ্যাস, কয়লাতে পুরাতাম, কয়লা রান্না করতাম, এগুলি থেকে সরে এসে আমরা নবায়নযোগ্য শক্তি যেমন বায়ো গ্যাসকে আমরা প্রায়োরিটি দিব।
বিদ্যুৎ উৎপাদনের জন্য আমরা কয়লা পুড়াচ্ছি, আমরা কয়লা পুড়াবো না, আমরা সোলার সিস্টেম বিদ্যুৎ ইউজ করব, ঠিক আছে। আমরা গাড়িগুলোতে চালাচ্ছি, আমরা গাড়িগুলোতে পেট্রোল দিয়ে চালাচ্ছি, আমরা গাড়িগুলোতে ডিজেল দিয়ে চালাচ্ছি, আমরা এটা ছাড়া আমরা সোলার দিয়ে চালাবো, সূর্যের তাপ দ্বারা চালাবো। তার মানে আমরা নবায়নযোগ্য শক্তিতে বেশি মনোযোগী দেব, তাহলে অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড সৃষ্টি হবে না। এছাড়া আমরা পৃথিবীতে যার যতটা সম্ভব আমরা প্রতিনিয়ত বৃক্ষরোপণ করব, অর্থাৎ বনায়ন সৃষ্টি করব, তাহলে আমাদের পৃথিবীর যে উষ্ণায়ন বা আমাদের পৃথিবীর যে তাপমাত্রা বৃদ্ধি এটা ধীরে ধীরে কমে আসবে। গুড গার্ল, অনেক সুন্দর হয়েছে। এ পর্যন্ত আমার যত ক্লাস হয়েছে সব ক্লাসে সবাই অংশগ্রহণ করেছে এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট যাদেরকে আমি প্রশ্ন করেছি, কয়েকজন আছে, বেস্ট কয়েকজন আছে, হয়তো বা তারা ওইভাবে মিউট আনমিউট করতে পারো না বলে মনে হয় অ্যান্সার দিতে পারো নাই, কিন্তু তোমরা অনেক সুন্দরভাবে অ্যান্সার দিয়েছো। আমি মনে করি না, গতকাল আমার এক কলিগ, তোমাদের এক ম্যাডাম বলেছে ক্লাস 7 এর বাচ্চারা অনেক ভালো স্যার, এরা অনেক সুন্দর লেখাপড়া করে। সত্যি, কিন্তু তোমরা অনেক সুন্দর লেখাপড়া করো এবং তোমরা এটাকে কাজে লাগাইয়ে তোমাদের অ্যাসাইনমেন্টটা কিন্তু আরেকটু সুন্দর করে করতে পারো বাবা, ঠিক আছে। তোমরা নেটেও যেভাবে প্রশ্নগুলোর অ্যান্সার দিয়েছো, অর্থাৎ এই ক্লাসগুলোতে যেভাবে প্রশ্নের অ্যান্সার দিয়েছো সেটা সত্যি প্রশংসার দাবি রাখে। ওকে, তোমাদের ক্লাসের অংশগ্রহণটা অনেক সুন্দর হয়েছে, বড় ক্লাসে চেয়েও সুন্দর হয়েছে, আমি নির্দ্বিধায় বলি। তো তোমরা এই ইয়েটা কাজে লাগাই, আমি অ্যাসাইনমেন্টের বিজ্ঞানের মোটামুটি যা যা অ্যাসাইনমেন্ট হতে পারে প্রতি অধ্যায় থেকেই আমি টাচ দিয়েছি। তোমরা তো সবাই জানো এটা আমাদের প্রায় 4 মাসের পর আমরা 1 মাসে পড়লাম, তাই না। এই অধ্যায়টা আমাদের কিন্তু অনেক সময় ক্লাসে আরো প্র্যাকটিক্যালি দেখায় পড়াতে পারতাম, বাট এখানে অনলাইনে সেটা অনেক দ্রুত করেছি, তারপরও তোমরা অংশগ্রহণ করেছো এবং খুব ভালো অ্যান্সার দিতে পেরেছো। তো সবকিছু মিলে আবারও অনুরোধ থাকবে, তোমরা অ্যাসাইনমেন্টটা অনেক সুন্দর করে করবে। কোন স্কুল কি করলো এটা দেখার বিষয় না, আমি জানি আমার স্টুডেন্টরা খুব ভালো, তারা খুব সুন্দর করে ক্লাস করেছে, খুব সুন্দর করে অ্যান্সার দিয়েছে এবং তারা যে কোনো অ্যাসাইনমেন্ট সুন্দর করে করার যোগ্যতা রাখে। তাহলে তোমরা অ্যাসাইনমেন্টটা অনেক সুন্দর করে করবে, এটা অনুরোধ থাকলো। তো আজ থেকে মোটামুটি আমার বিজ্ঞানের অ্যাসাইনমেন্টের যা ছিল আমি শেষ করে দিলাম। তোমরা সুন্দর করে অ্যাসাইনমেন্ট গুলো করবে। আমার ক্লাস শেষের মধ্যে তোমরা সবাই খুব ভালো থাকবে, শরীরের যত্ন নিবে। তোমরা সবাই জানো যে করোনা একটু বেড়েছে, ঠিক আছে। তো তোমরা কেউ ঠান্ডা লাগাবে না, মাস্ক ইউজ করবে আর অ্যাসাইনমেন্ট গুলো সুন্দর করে করবে, ঠিক আছে। তো বাবা তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।